বাস ট্রেন বিমানবন্দর রেখেও ঠেকানো যাচ্ছে না ঢাকা ছাড়ার মহোৎসব। ফেরিঘাটে ঈদের মতো ঘরে ফেরা মানুষের ঢল। যাচ্ছে এখানে আবার খাবার দেবে কে? 200 টাকার জায়গায় 500 টাকা 700 1000 2000 টাকা যেমন সামনে নিচ্ছে। সবার পক্ষে থাকাটা পসিবল না, কারণ সবার অফিস তো সবার স্যালারি বিয়ার করে না। 1000 টাকা দুইজন। সর্বাত্মক লকডাউনের আগের দিন ব্যাংকে টাকা তোলার হিড়িক, চলছে ধুম কেনাকাটাও। মানে যারা জমা দিচ্ছে তাদেরটা নিচ্ছে, আমরা যারা চেক নিয়ে আছি তাদেরটা দিচ্ছে না, কাউন্টারে টাকা নাই বলতেছে। কিন্তু আমাদের যারা আমরা চেক ড্র করবো, টাকার দরকার, লকডাউন আরম্ভ হবে, কিন্তু আমরা এই অসুবিধা করছি। সামনে লকডাউন, তারপরে এখন সিজন বাজার আসতেছে, এই বিধায় একটু কাস্টমার আগে ভাগে কেনাকাটা। সবারই তো ঈদের উৎসবের জন্য কেনাকাটা করতে হয়। অবহেলার সুযোগ নেই, বদলাতে হবে করোনা চিকিৎসার গাইডলাইনও। শ্বাসকষ্ট হয়, কাশি হয়, আর কোনো পাতলা পায়খানা হয়, রুগী দ্রুত হাসপাতাল নিতে হয়, অক্সিজেন লাগে, অনেকে কিন্তু মারাও যাচ্ছে। সুতরাং আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে আরেকটু সতর্ক হতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। করোনার মুমূর্ষু রোগীর জন্য জরুরি অ্যাক্টেমরা ইনজেকশনের তীব্র সংকট। বিপণনে মাত্র একটি প্রতিষ্ঠান, দাম হাঁকছে লাখ টাকা। রোজার আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতির দিকে নিত্যপণ্যের দাম। লকডাউন সামনে রেখে শহর ছাড়ায় চাহিদা কমার প্রভাব, সরবরাহ প্রচুর। এদিকে ফেরিঘাটেও যেন ঈদের ছুটির আবহ। লাখো মানুষের ভিড়ে ভয়ঙ্কর অবস্থা ফেরিগুলোতে। বেলা যত গড়ায় ভিড় বাড়তেই থাকে ঘাটগুলোতে। এ যেন উৎসব। এ দৃশ্য দেখে বোঝার উপায় নেই দেশে মহামারী চলছে। ফেরি কিংবা স্পিড বোট কোথাও নেই তিল ধারণের ঠাঁই। করোনা মহামারী ঠেকাতে লকডাউনের ঘোষণায় ঢাকা ছেড়ে যাওয়ার হিড়িক যেন ঈদ আর পূজা পার্বণের ছুটিকেও হার মানিয়েছে। মানুষের গাদাগাদিতে কানায় কানায় পূর্ণ শিমুলিয়া ঘাটের ফেরি আর স্পিড বোটগুলো। যে যেভাবে পারছেন ছেড়ে যাচ্ছেন ঢাকা। সামাজিক দূরত্বের কোনো বালাই না রেখে মুখের সামনে ঝুলন্ত নিয়ম রক্ষার এই মাস্কে করোনা প্রতিরোধ সম্ভব কিনা প্রশ্ন ছিল সবার কাছে। অবশ্যই সেটা সম্ভাবনা আছে, কারণ এভাবে চলাফেরাটা খুবই রিস্ক। ঢাকাতে থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে তো আমার সমস্যা, দেখার কেউ থাকবে না, এই জন্য বাড়ি ঘরে সবাই চলে যেতেছে। এই কারণে মা আরো অসুস্থ হয়ে যেতে পারে না, যে আপনি যেভাবে যাচ্ছেন। কিছু করার নেই, আমাদের পাশের ফ্ল্যাটে করোনা, তাই বলে আমরা ঢাকা ছেড়ে মা আসছি। কার আগে কে বাড়ি যাবে, এ যেন তারই প্রতিযোগিতা। এমনকি চালক কিংবা ঘাট কর্তৃপক্ষ কারো মাঝেই ছিল না করোনা বিধি মানার কোনো বালাই। স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব আমরা ওইভাবেই ঘাটটা পরিবেশন করতেছি। এই করোনা একমাত্র আল্লাহর উপর আমরা ভরসা করে রয়েছি। আল্লাহ যদি আমাকে ভালো রাখা রাখবো। কাটতেছেন, মানুষ যাইতেছেন, এতে সমস্যা আছে না? না, সমস্যা নাই, সবার মাস্ক পরা আছে। অন্যদিকে চলমান লকডাউনের কোনো তোয়াক্কা না করেই পাটুরিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় প্রাইভেট কার সহ প্রায় 2000 যানবাহন। প্রাইভেট কার আর পিকআপে শিশু আর বৃদ্ধ সহ গাদাগাদি করেই এই অপেক্ষা। সামাজিক দূরত্ব না মানার সবারই ছিল একই দায় সারা অজুহাত। মাস্ক আছে গাড়ির মধ্যে রাখছি, তো মানে হাওয়া খাচ্ছি হালকা একটু। এতটা মানে লোকজনের ভিড় করোনা বলে মনে হচ্ছে না। মাস্ক পরা নাই কেন, আর কি অবস্থা? আমি করোনা মানি না তো, কি এর করোনা? বেলা যত গড়ায় ভিড় বাড়তেই থাকে ঘাটগুলোতে। অস্বাভাবিক এই ভিড় সামলাতে হিমশিম অবস্থা হয় ঘাট কর্তৃপক্ষেরও। অলরেডি লকডাউন চলছে, লকডাউন চলা অবস্থায় তো গাড়িগুলো আসছে, এখানে যা আসছে তার যাত্রী চাপ আর এ চাপ, এটা আমরা সামলাতে পারছি না। বেপরোয়া এই যাত্রা নিজের কিংবা পরিবারের জন্য সংক্রমণের ঝুঁকি আরো বাড়াবে কিনা চিন্তার ভাত ছিল না কারো মাঝেই। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি তাদের কাছে যাব। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, ইমদাদ, কেন জানি সাধারণ মানুষ বুঝতে চাইছে না করোনার ভয়াবহতা কিংবা সংক্রমণের ঝুঁকি কিংবা স্বাস্থ্যবিধি মানার জন্যই যে এই লকডাউন দেওয়া হয়েছে আগামীকাল থেকে, এটি মানুষ হয়তো না বোঝার কারণেই বা বুঝতে চেয়েও তারা যে এই ঝুঁকিগুলো নিচ্ছেন, এর কারণে কিন্তু সংক্রমণ আরও বাড়তে পারে। আপনি এখনও দেখছেন এই গাবতলীতে কিন্তু এই দুপুরবেলা একদম যে ভয়াবহ দুপুর, সেখানেও কিন্তু প্রচুর লোক। আমার পাশে একটি বাস রয়েছে, আপনি দেখবেন পুরো বাসটি কিন্তু একদম ঠাসাঠাসি করে লোকজন, শুধু যে পাশাপাশি বসছেন তাই নয়, ভিতরে কিন্তু যাত্রী দাঁড়িয়েও আছেন।
ঠিক একই পাশে ঠিক ডান পাশে আপনি যদি দেখেন আরও অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে এবং এখনও কিন্তু কয়েকশো মানুষ এই গাবতলীতে রয়েছেন যারা কিনা ঢাকা ছাড়বেন গ্রামের উদ্দেশ্যে। যদিও এই ভিড় আমি যদি বলি আপনাকে সকালে যে আমরা যতটা ভিড় দেখেছি তার চেয়ে এখন কিছুটা কম, কারণ সারাদিন এই মানুষগুলো সকাল থেকে শুরু করে যেভাবে পেরেছেন, আমরা আপনাকে সেই রিপোর্টে দেখাচ্ছিলাম যে যত ধরনের যানবাহন রয়েছে, মোটর বাইক, ভ্যান গাড়ি, সিএনজি, মাইক্রো, ব্যক্তিগত গাড়ি, যেমনি পেরেছেন, এমনকি ট্রাক, পিক আপ, তার উপরে উঠেও কিন্তু মানুষজন একদিকে সামাজিক দূরত্ব মানা কিংবা ঘরের মধ্যে থাকার জন্য কিন্তু আগামীকাল থেকে 21শে এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দিয়েছে রাষ্ট্র, যাতে করে করোনার সংক্রমণ কমে আসে, মৃত্যুর সংখ্যা কিছুটা কমে আসে। কিন্তু মানুষ কিন্তু উল্টো আচরণ করছে। কেন জানি মানুষ বুঝতে চাইছে না গতকাল বাংলাদেশে এটা বছর সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে করোনায়, মানুষ বুঝতে চাইছে না যে ভয়াবহতা বা বাঁচার জন্য কি করা উচিত সেটা কিন্তু মানুষ বুঝতে চাইছে না। এখনো দেখছেন ঢাকা থেকে প্রচুর মানুষ ধীরে ধীরে গাবতলীর দিকে আসছে এবং তারা এখানে এসে যে যা পারছে তা দিয়ে যাচ্ছে। শুধু তাই করা উচিত সেটা কিন্তু মানুষ বুঝতে চাইছে না। এখনো দেখছেন ঢাকা থেকে প্রচুর মানুষ ধীরে ধীরে গাবতলীর দিকে আসছে এবং তারা এখানে এসে যে যা পারছে তা দিয়ে যাচ্ছে। শুধু তাই কিন্তু নয়, এখানে কিন্তু আমরা দেখেছি প্রতিটি জায়গায় গাবতলী থেকে যেখানে যে যাক না কেন 8 গুণ 10 গুণ পর্যন্ত কিন্তু ভাড়া দিয়ে মানুষ যাচ্ছে। মানুষজন সেটিও কিন্তু মেনে নিচ্ছে, এত ভাড়া দেয়া কিংবা এত টাকা দেয়া। যেমন গাবতলী থেকে পাটুরিয়া ঘাট মাত্র 100 টাকা ভাড়া, কিন্তু এখান দিয়ে তারা গিয়েছে 500, 600, 1000 টাকাও। তো সব মিলে বুঝতেই পারছেন করোনার আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষ এখনো ঢাকা ছাড়ছেন। আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল রয়েছে মাওয়াঘাটে, আমরা একটু যাবো সেখানকার খবর, তার কাছে কি আছে। নাসির, সংক্রান্তি ভর দুপুরে কিন্তু মানুষ এই পদ্মা পাড়ি দেওয়ার জন্য এই ঘাটে অবস্থান করছেন এবং এখানে লঞ্চ বন্ধ থাকবার কারণে কিন্তু ফেরিতে করে পারাপারের চেষ্টা করছেন। পাশাপাশি এখানে ট্রলার, স্পিড বোটও কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে তারা পার হবার চেষ্টা করছেন। এখন এখানে যারা আসছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু তাদের এখানে আসতে হয়েছে এই জীবনের ঝুঁকির পাশাপাশি। এখানে যে স্পিড বোট চলছে সেগুলোতে সাধারণত 150 টাকা জনপ্রতি ভাড়া ছিল, সেখানে কিন্তু 300 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এখানে যেই ট্রলার আছে, যেই এখানকার অন্যান্য যানবাহন আছে, ঢাকা থেকে যারা এসছেন এই মোটর বাইক অথবা বিভিন্ন যানবাহনে, তাদের কিন্তু জনপ্রতি প্রায় 300 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও যে তারা বাড়ি ফেরবার চেষ্টা করছেন করোনা ঝুঁকির কারণে, যেই কঠিন লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল পয়লা নববর্ষ থেকে, সেই বিষয়ে কিন্তু তারা বলছিলেন যে তারা যাচ্ছেন গ্রামের বাড়িতে। কিন্তু এই লকডাউনের কে কেন্দ্র করে যে সরকার বলছেন যে তাদের স্থানে অবস্থান করবার জন্য, সেটিকে তারা অবজ্ঞা করে যে এই গাদাগাদি করে যাচ্ছেন, সে ব্যাপারে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। কিন্তু তারা এটুকু বলছেন যে তাদের অনেক কষ্ট হচ্ছে, গণপরিবহন বন্ধ রয়েছে, অনেক বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে, জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। কিন্তু কেন এই ঝুঁকিটি নেওয়া হচ্ছে সে ব্যাপারে কিন্তু তারা সদুত্তর দিতে পারছেন না। বিআইডব্লিউটিসির দায়িত্বশীলরা বলছেন যে এখানে তাদের যে বড়ের 16টি ফেরি ছিল, তার মধ্যে 2টি বিকল হয়ে গেছে, 14টি ফেরি দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছেন না। এই শিমুলিয়া ঘাটের পাশাপাশি কিন্তু বাংলা বাজার ঘাটেও শত শত যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ফেরিতে উঠতে পারেননি, এরকম অবস্থা বিরাজ করছে। এবং এই জেলায় কিন্তু করোনা পরিস্থিতি আশঙ্কাজনক ভাবে বাড়ছে। এখানে কিন্তু 5000-এরও বেশি লোক আক্রান্ত হয়েছেন, 70 জন মারা গেছেন। তো এই শিমুলিয়া ঘাটে যে স্বাস্থ্যবিধি কোনো বালাই নেই এবং করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে কিন্তু এখানে এই পারাপার চলছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে ফেরিঘাটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, এবং এর আগে সড়ক পথের খবর আমাদেরকে জানাচ্ছিলেন গাবতলী থেকে সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে লকডাউনের আগ মুহূর্তে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গাদাগাদি করে কার আগে কে টাকা তুলবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছেন গ্রাহকরা। গ্রাহকদের বাড়তি চাপে ভেঙে পড়েছে স্বাস্থ্যবিধি ব্যবস্থা, সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মীরাও। শুভ খান জানাচ্ছেন বিস্তারিত। চৈত্রের কাঠফাটা রোদে রাস্তায় দাঁড়িয়ে ব্যাংকে প্রবেশের অপেক্ষায় গ্রাহকরা।
তীব্র গরমে মেজাজ হারিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। লোকজন অনেক একত্র হয়ে গেছে, এখন লাইন হয়েছে বিশাল। অন্যান্য অফিসগুলো 4টা-5টা পর্যন্ত খোলা থাকতে পারে, তাহলে ব্যাংক কেন স্বাভাবিক কর্মকাণ্ড 2.5 ঘন্টা খোলা রাখবে? সেটা তো বাড়াইতে পারে, তাহলে আমাদের এই দুর্ভোগটা কমবে। বুধবার থেকে কঠোর লকডাউনে যাবে পুরো দেশ। তার আগে মতিঝিলের ব্যাংক পাড়ায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। কার আগে কে সারবেন প্রয়োজনীয় লেনদেন, সেই প্রতিযোগিতায় উধাও স্বাস্থ্যবিধি। লকডাউন ও রমজানের কেনাকাটায় যাতে আর্থিক সংকটে পড়তে না হয় সেজন্য কেউ এসেছেন সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে, কেউ বা তুলছেন জমানো পুঁজি। যেহেতু লকডাউন সামনে, কিছু টাকা উঠাইতে হবে বাসার খরচের জন্য। যার যা আছে সে সবাই তুলে রাখতেছে, লকডাউনের মধ্যে কেউ আসতে পারবে না, এই জন্য আর কি। সঞ্চয়পত্রের টাকা ওঠানো হয়েছে, লাভের টাকা। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবো, তো এই কারণে টাকা ওঠানো হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন বর্তমানে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। বিদ্যমান পরিস্থিতিকে ঈদকেন্দ্রিক লেনদেনের সাথে তুলনা করছেন তারা। ঈদের সময় যে চাপ, ওই চাপের চেয়েও বেশি আমাদের কাছে মনে হয়েছে, কারণ এখানে লোকজন, গ্রাহকরা মনে করতেছে হয়তো সামনে একটু বড় ধরনের লকডাউন আসতে পারে, সেই হিসাবে লোকজন তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে। স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের আগে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে, আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 3টা পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। লকডাউন বাড়ার শঙ্কায় রোজা ও ঈদের কেনাকাটায় ধুম পড়েছে নগরবাসীর মধ্যে। এই মুহূর্তে ঢাকা নিউ মার্কেটে আছেন সহকর্মী সাদিকুর রহমান, যাব তার কাছে। সাদিক, আসলে যেই অবস্থাটি এখন দাঁড়িয়েছে যে নিউ মার্কেট এলাকায় ক্রেতা সমাগম বাড়তেই শুরু করেছে। আসলে 10টার পর থেকে কিন্তু দেখা গেছে যে এখানে যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন আসা শুরু করেছে। ক্রেতারা আসছে, বিভিন্ন বিপণী বিতান থেকে কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিনছে। কিন্তু আবার দেখা যায় যে এখানে ঈদকে কেন্দ্র করে আজকে জানেন যে আজকে শেষ দিন, আজকের পর কিন্তু কালকে থেকে আগামী 1 সপ্তাহ সকল বিপণী বিতান এবং বেসরকারি সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই জন্য কিন্তু তারা এই কেনাকাটা, বিভিন্ন ধরনের তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, পাশাপাশি ঈদকে কেন্দ্র করে যেই তাদের কেনাকাটাটা ছিল প্রত্যেকটি আসলে ক্রেতা সাধারণের, সেটা কিন্তু আজকে তারা সেরে নিচ্ছেন। অনেকেই তাদের সাথে কথা বলে দেখেছে যে আসলে তারা বলছেন যে আসলে করোনা সংক্রমণ রোধে সরকার যে লকডাউন দিয়েছে, এই লকডাউন ঘোষণা দেওয়ার পর তাদের মধ্যে আসলে যে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঈদকে কেন্দ্র করে তাদের যে কেনাকাটা, সেটার আজকে তারা সেরে নিচ্ছেন অনেকে। এবং সেই জন্য দেখা যায় যে বিপণী বিতানগুলিতে ভিড় দেখা গিয়েছে। যদিও প্রত্যেকের মুখেই কিন্তু মাস্ক আছে, কিন্তু মাস্ক থাকার পরও দেখা যায় যে ভিড়ের কারণে যে শারীরিক দূরত্বের বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করা যাচ্ছে না। এখানে তারা একজন আরেকজনের সাথে গায়ে গায়ে মিশে কিন্তু দাঁড়িয়ে কেনাকাটা করছে, এবং এই ভিড়ের কারণে কিন্তু এই যে করোনা সংক্রমণের যে ঝুঁকি, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং যারা বিক্রেতা আছেন তারা যেটা বলছেন যে আসলে তারা স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তারা যতই চেষ্টা করছেন না কেন, কিন্তু তারা এখানে মানতে পারছেন না। কারণ এখানে দেখা যায় যে ক্রেতারা একসাথে অনেকজন এসে যখন ভিড় করছে, তখন কিন্তু তাদের এই যে শারীরিক দূরত্বের বিষয়টি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। কিন্তু তাদের এই ক্রেতাদের যে চাহিদা মেটাতে কিন্তু তাদের দেখা যায় যে তাদের পণ্য বিক্রি করতে হবে, কেননা তাদের আগামী 1 সপ্তাহ যখন লকডাউনের কারণে বিপণী বিতান বন্ধ থাকবে, তখন কিন্তু তাদের দেখা যাচ্ছে যে কেনা বেচা না থাকলে তাদের কিন্তু এই লোকসানে পড়তে হবে। এবং তারা যেটা বলছেন যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যেন বিপণী বিতান খোলা রাখার যায় কিনা, সেই বিষয়টি সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন যেন তাদের সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনেই যেন বিক্রি করতে পারেন। আসলে ইমদাদ এখান থেকে সর্বশেষ ছিল এই। সাদিকুর রহমান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নিউ মার্কেট এলাকা থেকে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন মার্কেটগুলোর অবস্থা। কাল থেকে জরুরি প্রয়োজনে বের হতে হলে মুভমেন্ট পাস সঙ্গে রাখতে হবে। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করে আইজিপি বেনজির আহমেদ কথা জানিয়েছেন। লকডাউন চলাকালে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকার অনুরোধ করেন তিনি। কান্ট্রি ওয়াইড, শুধু ঢাকা শহরের জন্য না, কিন্তু সারা দেশের জন্য প্রযোজ্য। মিথ্যা কথা বলে ডেফিনেটলি তো তাকে আমরা প্রসিকিউট করবো। আর এটা আমরা বলতে চাই যে এটা টেকনোলজিটা এরকম যে আপনি এক ফোন নাম্বার দিয়ে একাধিকবার পারবেন না, এক নামে আপনি সারাদিন একাধিকবার পাস করতে পারবেন না। সো এখানে অনেক টেকনোলজিক্যাল ব্যারিয়ার দেওয়া আছে। এই অ্যাপটা ইতিপূর্বে কখনো ব্যবহার করি না, এটা কিন্তু বাধ্য করছি না, আমরা বলছি না এটা করতেই হবে, মানে বেরোতে পারবেন না, এটা কিন্তু বলি না। আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, সিস্টেম উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস। করোনার নতুন ধরনে বদলে গেছে উপসর্গ। এই দফায় জ্বর কাশি না থাকলেও মাথা ব্যথা, ডায়রিয়া, অস্বাভাবিক আচরণ এমন নানা উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের মাঝে।
বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থায় চিকিৎসা গাইডলাইনেও পরিবর্তন আনা জরুরি। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। করোনা মানেই জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট এমন ধারণা বদলে দিয়েছে এর নতুন ধরন। প্রতিদিনই সংক্রমণ আর মৃত্যুর নতুন রেকর্ডের জন্য যে ধরনকে দায়ী করা হচ্ছে তার উপসর্গেও দেখা মিলেছে নানা পরিবর্তন। জ্বর, একটু মাথা ব্যথা, পাতলা পায়খানা হচ্ছে, এই জন্য বললো ডাক্তার সাজেশন দিল আপনি কোভিড টেস্ট করেন, নেক্সট টাইম কোভিড টেস্টের পর বোঝা যাবে আপনি কোভিডের সিমটম আছে কিনা। জ্বর হয়েছিল, এখন এটা কি খারাপ মানে বর্তমানে যে ভাইরাস জ্বর ওটা কি না, আতঙ্কটা দূর করার জন্য আর কি। পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা হইতেছে, তারপরে আপনার মাথা ব্যথা, পুরো শরীরে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়। চিকিৎসকরা বলছেন এই দফায় মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা, পাতলা পায়খানা, চোখে ঝাপসা দেখা, মুখে ঘা কিংবা অস্বাভাবিক আচরণ নিয়ে আসলেও কোভিড টেস্ট করে পজিটিভ মিলছে। এইগুলো আসলে ডিটেক্ট চিকিৎসকরাই শুধু করতে পারে। এটা চিকিৎসকদের ক্লিনিক্যাল এক্সপার্টাইজের উপরে ডিপেন্ড করে, যেটা ডিটেক্ট করা। হিস্ট্রি নিয়ে মোটামুটি চিকিৎসকরা এটাগুলো ডিটেক্ট করতে পারে। পেশেন্টের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, পেশেন্টের বাসায় আর কারো জ্বর আছে কি না, এটা একটা আর কারো কাশি আছে কি না, গলা ব্যথা আছে কি না, হ্যাঁ। সো এই জিনিসগুলো আমাদেরকে বড় বড় ক্লু দেয়। বিশেষজ্ঞরা বলছেন প্রথম দফার চেয়ে উপসর্গের যে পরিবর্তন এসেছে তা আমলে নিয়ে দরকার নতুন চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন। ট্রিটমেন্ট প্রটোকলটা বোধহয় একটু চেঞ্জ করা লাগতে পারে, কারণ আমরা যেগুলো দিচ্ছি দেখা যায় যে এই সাউথ আফ্রিকান যে ভ্যারাইটি, এর দ্বারা আক্রান্ত হয়ে মানুষের মধ্যে জটিলতা বাড়ে। আগে তো বলতাম যে বয়স্ক লোকেরা, অন্য রোগে যারা ভোগেন তারা আক্রান্ত হয়, এখন থেকে তরুণরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সুতরাং প্রথম কথা হলো কেউ যেন ঢিলেমি না করেন, গাফিলতি না করেন, এইটা হলো সবচেয়ে জরুরি। কারণ গাফিলতি করে এমন সিরিয়াস অবস্থা আসে, আইসিইউ লাগে, হয়তো বেড পাওয়া যাচ্ছে না, গেলেও আমরাও কিছু করতে পারি না। দেশে করোনা মৃতের সংখ্যা এখন প্রায় 10,000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার মুমূর্ষ রোগীর ক্ষেত্রে এক ডোজ অ্যাক্টেমরার সুফল মিললেও দেখা দিয়েছে ইনজেকশন সংকট। এক ডোজের দাম প্রায় $250,000। তবু টাকা নিয়ে একমাত্র বিপণন প্রতিষ্ঠানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও ফিরতে হচ্ছে খালি হাতে। সরবরাহ বাড়াতে সরকারি হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট দেখব। ট্রিটমেন্টের জন্য সাফিসিয়েন্ট ওষুধ এখন প্রিপেয়ার্ড নাই, তো আমরা এই যে এরকম সবাই এসে ঘোরাঘুরি করছে। রাতভর অপেক্ষা, এরপর দীর্ঘ লাইন। শুধু কি ঢাকা, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এক ডোজ একটিমারের আশায়। আমি ভোর 4টা আপনার ফ্যামিলি থেকে রওনা দিচ্ছি, সকাল 8টায় এখানে আসি, পৌঁছেছি। ওনারা বলতেছে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কার্ড দিবে, কার্ড দিয়ে তারপর কি ভ্যাকসিনটা পাবো। দুইটা প্রেশার, এদিকে সে জানে না কখন পাবে, আর ওইদিকে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে চাপ দিচ্ছে টাকার ইস্যু বাদিয়ে দেন। আগে থেকে রেজিস্ট্রেশন করে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকেও মিলছে না ওষুধের দেখা। ওপাশ থেকে হাসপাতালের তারা, রোগীর অবস্থা ভালো না, যেন দিশেহারা সবাই। দাম 43,000 টাকা, তবু শেষ ভরসা এই ইনজেকশন পেতে মরিয়া সবাই। গভর্নমেন্ট যেটা ব্যবস্থা করে খুব ভালোই আমাদের জন্য। আমরা লাইনেতে সব রোগীগুলো ক্রিটিক্যাল অবস্থা আছে, ইনজেকশন দিলে হয়তো বা সার্ভাইভ করবে, না করলে সার্ভাইভ করবে না। 43,500 টাকা, কাল রাত্রে 11টা একটা পুশ করছি, আজকে একটা পুশ করতে হবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা আমি যে আসলে মেডিসিনটা পাবো কি পাবো না, আই এম নট শিওর অফ দ্যাট ওয়ান। একটিমরা মূলত আর্থ্রাইটিস বা প্রদাহের জন্য ব্যবহৃত ইনজেকশন। জেনেটিক নাম টসিলিজুমাব। উহানে প্রথম করোনা রোগীর ক্ষেত্রে ব্যবহারে সুফল মেলার খবর পাওয়া যায়। ধীরে ধীরে দেশেও বাড়ছে ব্যবহার। তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশের একমাত্র সরবরাহকারী রেডিয়েন্ট হিমশিম খাচ্ছে সরবরাহ করতে। যদিও কি পরিমাণ মজুদ কিংবা বিপণনের অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। আমাদের কোনো অথরাইজড পারসন নাই, এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে পারতেছে না। চিকিৎসকরা বলছেন সুনির্দিষ্ট প্রমাণ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকলেও বিশেষ ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সুফল মিলছে। কোনো কোনো ক্ষেত্রে এক ডোজ কিংবা দ্বিতীয় ডোজে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে দ্রুত সুফল মেলার দাবি তাদের। একটা বেনিফিট অফ ডাউট থেকেও কিন্তু দেওয়া হচ্ছে যে ঠিক আছে, আমি এই পেশেন্টটা এত খারাপ, ফিরে আসার সম্ভাবনা কম, তারপরেও একটা ট্রায়াল দেওয়া যেতে পারে। 10% পেশেন্ট ইমপ্রুভ করে অনেক সময়। এই করোনাকালে এই ওষুধ আমদানি ও বিপণনে সরকারের হস্তক্ষেপ চাইলেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আজ সন্ধ্যা 7:15 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ 1428 উপলক্ষে এ ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। ভাষণে তিনি সাম্প্রতিক পরিস্থিতি ও করোনা মহামারী নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। এছাড়াও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরবেন সরকার প্রধান।
করোনা মহামারীর কারণে এবারের বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা সহ স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয় এমন জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন, জনগণের উপর লকডাউনের নামে অকার্যকর শাটডাউন চাপিয়ে দিয়েছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একই অবস্থা, তিনি স্টেবল আছেন এবং আমরা আশা করছি ইতিমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। আমরা আশা করছি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সবসময়, ওটা দেশের মানুষ দোয়া করছে যে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনাদের মাধ্যমে আমি আজকে আবারও সমগ্র দেশবাসীর কাছে সেই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন অতি দ্রুত সুস্থ করে দেন। রোজার আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতির দিকে নিত্যপণ্যের দাম। লকডাউন সামনে রেখে শহর ছাড়াই চাহিদা কমার প্রভাব। রমজানের নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাব তার কাছে। কমল। ধন্যবাদ আমদাদ। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ আসাদগঞ্জ হয়ে পুরো এলাকায় কিন্তু তীব্র যানজট, আর এর ফলে বোঝা যাচ্ছে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আগামীকাল থেকে যে লকডাউনের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু পণ্য মজুত করা হচ্ছে বিক্রি বাট্টার জন্য। তবে একটি বিষয় নিয়ে এখনো সংশয়, সেটি হলো যে মার্কেট ব্যবস্থা চালু থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিছুটা সংশয়ের মধ্যে রয়েছেন। যে কারণে তারা চিন্তা করছেন যে যদি মার্কেট অর্থাৎ যদি ব্যাংক ব্যবস্থা চালু থাকে তাহলে তারা মার্কেটে তারা চালু রাখবেন এবং তারা পণ্য বেচা কিনাও স্বাভাবিকভাবে করতে পারবেন, এটি তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে যে ভোগ্যপণ্যের কিন্তু অধিকাংশেরই দাম কমেছে। বিশেষ করে ভোজ্য তেল যদি বলি, আদা, রসুন, পেঁয়াজের কথা বলে সবকিছু ভোগ্যপণ্যের দাম কমছে। অর্থাৎ রমজানের ঠিক শেষ মুহূর্তে এসে, রমজান শুরুর শেষ মুহূর্তে এসে যেহেতু সরবরাহ বাড়ছে, সেই সরবরাহ বাড়ার কারণে কিন্তু ভোগ্যপণ্যের দাম কমছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 2 টাকা এবং চিনিতেও কমে, তবে চিনিতে 50 পয়সা বেড়েছে, এই চিনির দাম আমাদেরকে এমনটি জানিয়েছেন ব্যবসায়ী। তো বলা চলে চট্টগ্রামে যে ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি সরগরম রয়েছে এখন পর্যন্ত। এখানে কিন্তু ট্রাক এবং পণ্যবাহী দীর্ঘ সারি, সেই সারির তারা বিক্রি করছেন, কীভাবে তারা লেনদেন সেটি স্বাভাবিক গতিতে চলছে। তবে তাদের যেটি চিন্তা, আগামীকাল থেকে যে লকডাউন হবে সেই লকডাউনে তাদের যদি তেমন কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি, সেটি তারা ব্যবসায়ীরা বলছে। তো আমরা দেখতে পাচ্ছেন আসলে আদা, রসুন, পেঁয়াজ যে ভোগ্যপণ্যের যে বাজার, সে বাজার পরিপূর্ণ রয়েছে। সব ধরনের পণ্য কিন্তু যে সরবরাহ ব্যবস্থা এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক। তবে ভোজ্য তেলের দাম যে বাড়ার যে গতি ছিল সেই গতিটা কিন্তু এখন কমে আসছে, এখন কমার দিকে যাচ্ছে। তবে চিনির বাজারটা শুধুমাত্র কেজিতে 50 পয়সা কমেছে। আরেকটা বিষয় যেটি বলি, ছোলা, সবচেয়ে ছোলার দাম কমেছে কিন্তু কেজিতে 2 টাকা করে। অর্থাৎ যে ছোলা গতকালকে বিক্রি হয়েছে 60 টাকা, সে ছোলা আজকে বিক্রি হচ্ছে 58 টাকা। এবং ভালো মানের ছোলা যেগুলো গতকালকে বিক্রি হয়েছিল 65 টাকা, সেগুলো আজকে বিক্রি হচ্ছে 63 টাকা। অর্থাৎ কেজিতে অন্তত 2 টাকা করে কমেছে সব ধরনের ছোলার দাম, অর্থাৎ মানভেদে। এবং আদা, রসুন, পেঁয়াজের দামও কমেছে এবং চিনির দাম শুধুমাত্র বেড়েছে, আর ভোজ্য তেলের দামও কিন্তু এখন কমছে। আপনারা জানেন ইন্টারন্যাশনাল দেশের যে ভোগ্যপণ্যের বাজার কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর, যে কারণে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের যে বুকিং রেটের উপর নির্ভর করে এখানকার দাম ব্যবস্থা। সে কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমলে কিন্তু দাম নিয়ন্ত্রণে আসে এবং দাম নিয়ন্ত্রণে এখানে ব্যবসায়ীরা বলছেন তারা যে প্রতিক্রিয়া, তারা যে ইন্টারন্যাশনাল মার্কেটে সকালবেলা বুকিং রেটটি দেখে, সে বুকিং রেট দেখে তারা দাম নির্ধারণ করে এবং সে দাম নির্ধারণ অনুযায়ী তারা পণ্য বেচা কেনার চেষ্টা করে। তো বলা চলে রমজান শুরু যে ঠিক শেষ মুহূর্তে এসে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম কমছে, বিশেষ করে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক। ব্যবসায়ীটা কথা বলছেন গত মাসখানেক আগে কিছু ক্রেতা তারা পণ্য কিনে নিয়েছিলেন, সেই কারণে কিন্তু এখন চাহিদাও কমে আসছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকার কারণে এবং ক্রেতা না থাকায় ভোগ্যপণ্যের দাম কমছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। তিনি জানাচ্ছিলেন ভোগ্যপণ্যের বাজার দর নিয়ে। গত বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তি উৎসবে থাবা বসিয়েছে করোনা মহামারী। লকডাউন গ্রাস করেছে বাঙালির চিরায়ত উৎসব উদযাপনকে। তাই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ ঘরে সীমিতভাবে চলছে চৈত্র সংক্রান্তির আয়োজন। আজ নতুন বছরকে ঘিরে বাঙালির প্রার্থনা একটাই, মহামারী মুক্ত হোক বাংলাদেশ। মহাকালের খাতা থেকে ঝরে যাচ্ছে আরও একটি বছর। বাংলা 1427 সনের চৈত্র মাসের শেষ দিন মঙ্গলবার, বাঙালির চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি। পুরাতনকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে চৈত্র সংক্রান্তিকে ঘিরে প্রতি বছর উদযাপিত হয় ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান। কিন্তু এবার করোনা মহামারী গ্রাস করেছে বাঙালির প্রাণের এই উদযাপনকে। যেটুকুই বা পালন করা যাচ্ছে তার সবই ঘরের চার দেয়ালের গণ্ডিতেই সীমাবদ্ধ।
সারা বছর যে পুরনো গ্লানি এবং পুরনো যত ভালো খারাপ সব কিছুকে আমরা ঢেকে আমরা নতুন দিন যেন সংক্রান্তি পহেলা বৈশাখ উদযাপনের জন্য আমরা চৈত্র সংক্রান্তিটা করি। স্বল্প পরিসরে হলো মানে সবাই মিলে পারিবারিকভাবে সবাই ঘরে বসেই করতেছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সবাই যেন সকল দেশের সকল পৃথিবীর সকল মানুষ এই রোগ মুক্ত হয়। আমাদের নতুন বছর আসবে, এটা হলো আমাদের শেষ দিন। ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য, সংসারের মঙ্গল কামনার জন্য আমরা চৈত্র সংক্রান্তিটা পালন করে থাকি। এইবার প্রার্থনা করব যাতে সবাই সুস্থ সবল থাকে। যেইভাবে করোনা আক্রান্ত হচ্ছে, মনে করেন সবাই তো নিঃস্ব হয়ে যাচ্ছে। উৎসবকে ঘিরে যেসব দোকানে নারী পুরুষ উপচে পড়ত সেখানে এখন শূন্যতা, নেই ঐতিহ্যবাহী হালখাতাও। এবার আর মুখস্থ হচ্ছেই না, কারণ কিভাবে হবে? তো করোনার কারণে পাইকাররাও মাল নিতে আসতে পারতেছে না, মাল বিক্রি হচ্ছে না, তার জন্য আমরা উঠাইও নিই। এবার হালখাতা হচ্ছে না, আর লকডাউন দিয়ে দিয়েছে, কেমনে করবো? জরাগ্লানি মুছে মহামারী মুক্ত হবে বাংলাদেশ। বিদায়ী সূর্যের কাছে এই আহ্বান কোটি বাঙালির। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বাস, ট্রেন, বিমানবন্দর রেখেও ঠেকানো যাচ্ছে না ঢাকা ছাড়ার মহোৎসব। ফেরিঘাটে ঈদের মতো ঘরে ফেরা মানুষের ঢল। সর্বাত্মক লকডাউনের আগের দিন চলছে ধুম কেনাকাটাও। করোনার নতুন ধরনে উপসর্গে পরিবর্তন, বদলাতে হবে চিকিৎসার গাইডলাইনও। মুমূর্ষু রোগীর জন্য জরুরি একটেমরা ইনজেকশনের তীব্র সংকট। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।